আসসালামু আলাইকুম। জুম বাংলাদেশ আয়োজিত ভলেন্টিয়ার্স ডায়েরি প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। জুম বাংলাদেশ একটি ভলেন্টিয়ারি সংগঠন যারা কাজ করে যাচ্ছে সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে, সুবিধা বঞ্চিত বাচ্চাদের পরিবর্তন নিয়ে। আমাদের এই বিশাল কর্মযজ্ঞের পিছনে যে মানুষগুলো কাজ করে তাদেরকে আপনারা কখনোই দেখার সৌভাগ্য হয় না। আজকে আমাদের এই ভলেন্টিয়ার্স ডায়েরি প্রোগ্রামের মাধ্যমে আমি আলী আফসার সায়র আমরা আমাদের জুম বাংলাদেশের ভলেন্টিয়ারদের কার্যক্রমগুলো, তাদের সম্পর্কে, তাদের কাজ করার অভিজ্ঞতাগুলো আমরা আমাদের এই ভলেন্টিয়ার্স ডায়েরি প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছে জুম বাংলাদেশ গুলিস্তান শাখার হেড টিচার সুমনা খান। আমি নিজে সুমনা খান আপুর সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি গুলিস্তান পার্কে তিনি কত আদর যত্নে বাচ্চাদেরকে পরম যত্নে বাচ্চাদেরকে পড়িয়ে যাচ্ছিলেন। এবং এই যে গুলিস্তান পার্কে তার কাজ করার অভিজ্ঞতাগুলো আজকে আমরা আমাদের এই প্রোগ্রামে সমস্ত প্রোগ্রামে জুড়ে শুনবো। তো চলুন দেরি না করে শুনে আসি সুমনা খান আপুর কাছ থেকে জুম বাংলাদেশ আমাদের তার এই কাজ করার অভিজ্ঞতাগুলো। সুমনা খান আপু, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। ধন্যবাদ স্যার ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনি জুম বাংলাদেশের সাথে যে সময় এতটা সময় ধরে আছেন আমাদের বাচ্চাদের নিয়ে কাজ করছেন গুলিস্তান শাখায়, এই যে জুম বাংলাদেশের সাথে কাজ করার অভিজ্ঞতা, জুম বাংলাদেশে আপনি অন্যান্য অর্গানাইজেশন গুলো আছে তাদের থেকে জুম বাংলাদেশের সাথে আপনার কাজ করার অভিজ্ঞতাটা কিরকম? ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন ছিল যে বাচ্চাদের নিয়ে কাজ করবো বা একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করবো মাঠে। আলহামদুলিল্লাহ জুম বাংলাদেশ সে সুযোগ করে দিয়েছে। ছোটবেলা থেকেই দেখতাম যে বাচ্চাদের, যে অসহায় বাচ্চারা রাস্তাঘাটে বা ওরা ঠিকঠাক মতো খাবার পাচ্ছে না, ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারতেছে না, দেখলে তখন অনেক লাগতো যে যদি ওদের পাশে আমরা দাঁড়াইতে পারতাম। তবে আলহামদুলিল্লাহ যে জুম বাংলাদেশ পেজটা আমি অনেকবার ওই পেজটা ফলো করতাম, দেখতাম যে এরকম বাচ্চাদের নিয়ে কাজ করতেছে। তো একদিন দেখলাম ফেসবুকে যে ওইখানে ভলেন্টিয়ার নিচ্ছে, দেন ওইখানে আমি ফর্মটা ফিল আপ করার পর একটা ইভেন্ট কেন্দ্রিক এখানে যুক্ত হওয়া, তারপর থেকে বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ জুম বাংলাদেশের সাথে এই যে কাজ করার অভিজ্ঞতা, এই যে যাত্রাটা আপনি জুম বাংলাদেশের এখন বর্তমানে গুলিস্তান শাখায় হেড টিচার হিসেবে দায়িত্ব পালন করছেন। গুলিস্তান শাখার বাচ্চাদেরকে আপনি একাই চেষ্টা করে যাচ্ছেন নিজের মতো করে ওদেরকে পড়াশোনা করানোর পাশাপাশি ওদের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করার। এই যে জুম বাংলাদেশের সাথে আপনার এই বাচ্চাদের সাথে জুম বাংলাদেশের সাথে কাজ করার, এই বাচ্চাদের সাথে কাজ করার অভিজ্ঞতাগুলো আপনার সাথে কেমন? জুম বাংলাদেশে আপনি যে মোটিভটা নিয়ে এসেছিলেন, সেই কাজ করার যে লক্ষ্যটা নিয়ে এসেছিলেন বা যে বাচ্চাদের সাথে সেবা করতে পারবেন বা বাচ্চাদের পরিবর্তন করতে পারবেন, তো এটা আপনি জুম বাংলাদেশে কতটুকু করতে পারছেন? আসলে পরিবর্তন তো চাইলে আমি একা করতে পারবো না। আপনার আমার মতো আরো অনেক একত্র হইলে যেন আমরা অনেকটা, হয়তো সম্পূর্ণ পরিবর্তন করতে পারবো না, তবে অনেকটা পরিবর্তন করতে পারবো। তো এখানে আসলে চাইলেই পরিবর্তন সম্ভব না, তবে চেষ্টা চালাই গেলে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করতে পারবো। তো গুলিস্তানটা আসলে আমরা সবাই জানি, ওইখানের মধ্যে খোলা আকাশের নিচে ওপেনলি সবাই ড্রাগ নিচ্ছে, একে মারতেছে, একে মারতেছে, মানে কোনো শৃঙ্খলার মধ্যে ওরা নাই। তো আমাদের মতো যারা ভলেন্টিয়ার বা যারা আগ্রহী, অনেকে মিলে যে যদি আমরা ওইখানে পরিবর্তন করতে চাই তাহলে সম্ভব। হ্যাঁ, আমাদের গুলিস্তানে আমি নিজেও গিয়েছিলাম কয়েকবার। সেখানে যে বাচ্চাদেরকে নেশাগ্রস্ত যে বাচ্চাগুলো আছে যারা এই যে ওপেনলি নেশা করতেছে, এইটা একটা সমস্যা। দেখা গেছে যে বেশিরভাগ শিশুরাই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এই সমস্যাটা থেকে আপনি কি মনে করেন যে কিভাবে আমরা এই সমাজ ব্যবস্থা বের করে আনতে পারি বা এদের এই নেশাগ্রস্ত হওয়ার পিছনের কারণগুলো কি? হ্যাঁ, অবশ্যই আমরা চাইলে ওদের নেশার জগৎ থেকে আমাদের মতো সুন্দর একটা লাইফ লিড ওরা করতে পারে। সেটা ওরা যেহেতু ছোটবেলা থেকে ওইখানে বড় হয়েছে, ওগুলো দেখে মানে অভ্যস্ত, তো ওদের আমরা ওই জগৎটা থেকে আনতে হলে আমাদের অনেকটা সময়, আমাদের কষ্ট করা লাগবে, ওদের সময় দেওয়া লাগবে, ওদের অনেক ভলেন্টিয়ারিং মনিটরিং করা লাগবে। তাহলে হয়তোবা সম্ভব, হয়তোবা ওরা ছোটবেলা থেকে অনাদরে বড় হয়েছে। এখন আমাদের ওদের সাথে এভাবে মিশতে হবে যে মা যে এভাবে সন্তানদের আগলে রাখে বা করে, আমাদের ওইভাবে ওদের আগলিয়ে রেখে আদর করে যত্নে তারপর কাছে টেনে যেটা ভালো সেটা ওদের বুঝাতে হবে। দেন আমাদের মানে সবাই মিলে মনিটরিং এর ব্যাপারটা বেশি করতে হবে। ইভেন ওদের ঠিকঠাক মতো খাবার, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো ভালো করে
বুঝতে পেরেছি আপু। আমি আমি ছোট্ট একটা গল্প শেয়ার করি এটার সাথে। আমি নিজেও গুলিস্তানে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে আমার, এবং গুলিস্তানে কাজ করতে যে আমি যেটা দেখেছি বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের মুখ থেকে যেটা শুনেছি, আমি চেষ্টা করেছিলাম যে ওদের এই নেশার পিছনে কারণগুলো কি এটা খোঁজার তো চেষ্টা করেছিলাম। রমজান নামে একটা ছেলে ছিল, তো এই রমজান নামে ছেলেটা, আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তুমি এই যে নেশা করতেছো, এই যে নেশা করার পিছনে কারণটা কি, এইটা খেলে তোমার কি হবে, এটা খেয়ে তো তুমি তুমি নিজের লাইফটা নিজে নষ্ট করছো। তো ও একটা কথা আমাকে তখন বলেছিল যে ভাইয়া আমার 3 বেলা ভাত খেতে খরচ হয় হচ্ছে প্রায় 90 টাকার মতো, 90 থেকে 100 টাকার মতো, কিন্তু আমি সারাদিনে 90 টাকা ইনকাম করতে পারি না। হ্যাঁ, তো আমার এই ক্ষুধার কষ্ট নিবারণের জন্য আমি হচ্ছে এই নেশার জগতে পা দিয়েছি, এবং এই নেশার জগতে পা দেওয়ার ফলে দেখা গেছে আমার ক্ষুধার কষ্ট অনেক নিভে যায়। তো আসলে এই যে বাচ্চাগুলো নেশাগ্রস্ত, এদের পিছনে অনেক বড় একটা ইয়া থাকে, দেখা গেলো এই বাচ্চাগুলো ক্ষুধার্ত থাকে, তারা খাবার না পাওয়ার কারণে খাবারের কষ্টটা ওরা ভোলার জন্য হচ্ছে নেশা করে সবসময় তাদের এই খাবারের কষ্টটা ওরা ভুলে থাকার চেষ্টা করে। তো আমরা জুম বাংলাদেশও চেষ্টা করছি যে তাদেরকে যেন প্রতিদিন ক্লাস শেষে একবেলার করে খাবার দেওয়া হয়, এবং তাদের যে পুষ্টির চাহিদা যে সমস্যাগুলো আছে, এই খোলা আকাশের নিচে যে বাচ্চাগুলো আছে এদের কেউই ঠিকভাবে খেতে পারে না। তো তাদের কাছে যে এই যে আমরা একবেলার করে বিনা পয়সার আহার, আমাদের বিনা পয়সার খাবার আছে, আমাদের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা যে খাবারগুলো দিচ্ছি, এই খাবারগুলো আপনি কি মনে করেন যে এই শিশুদেরকে কি নেশার জগৎ থেকে বের করে আনতে পারবে? হ্যাঁ, আসলে হচ্ছে ওরা খাবারের জন্যই আপনার এই ড্রাগ এর সাথে হচ্ছে জড়িত। ওদের হচ্ছে 3 বেলা খাবার দেওয়া হইলে অনেকটা হচ্ছে ড্রাগের ইয়ে থেকে, তারপর হচ্ছে ওদের মানে খোলা আকাশের নিচে ওরা যতদিন থাকবে ততদিন হচ্ছে আমরা চাইলেও হয়তো বা অনেক সারাদিন মনিটরিং এর পরেও যদি আমরা ছেড়ে দিই, হয়তো বা ওটা আস্তে আস্তে চলে আসবে, মানে ওই জগৎটা থেকে চলে আসবে। সুমনা খারাপ, আপনি তো জুম বাংলাদেশের এই গুলিস্তান শাখায় মাঠ পর্যায়ে কাজ করছেন, এই যে বাচ্চাদের সাথে নেশাগ্রস্ত যে বাচ্চাগুলো আছে এদের সাথে কাজ করছেন, আপনি কি মনে করেন এই বাচ্চাদের পরিবর্তন কিভাবে আনা সম্ভব, এদেরকে নেশার জগৎ থেকে কিভাবে ফিরিয়ে আনা সম্ভব? যেটা করতে হবে আমাদের প্রথম হচ্ছে ওদের 3 বেলা খাবারটা নিশ্চিত করতে হবে, দেন ওদের হচ্ছে মানসিকভাবে এভাবে তৈরি করতে হবে যে ওদেরাও সুন্দর একটা জীবন পেতে পারে। তারপর হচ্ছে ওদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে এটা জীবন না, সুন্দর জীবন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের জীবনের উদাহরণ দিতে হবে, ওদের সাথে ভালো আচরণ করতে হবে। এরকম মানসিক প্রস্তুতি নিয়ে ওদের যখন আমরা কোনো শেল্টার হোমে রাখতে পারবো, তাহলে হচ্ছে ওদের আমরা হয়তো বা সুন্দর জীবন দিতে পারবো। খুব একটা ভালো কথা বলেছেন, এবং এই যে এটা আপুদের কথার সাথে আমি যুক্ত করি, হচ্ছে এই যে বাচ্চাদেরকে আমরা খোলা আকাশের নিচে যে বাচ্চাদের নিয়ে দেখতেছি, বা যে বাচ্চাদেরকে আমরা যে বাচ্চাদের নিয়ে আমরা কাজ করছি, এই খোলা আকাশের নিচে আসলে বাচ্চাদের পরিবর্তন কখনো করা সম্ভব হয়ে ওঠে না। কারণ খোলা আকাশের নিচে আজকে যে বাচ্চাদেরকে আমরা খাবার দিয়ে আসছি, সে বাচ্চাটা কিন্তু একবেলার খাবারই পাচ্ছে, কিন্তু এর পরবর্তী সময়টা কিন্তু সে খোলা আকাশের নিচেই থাকছে। তো এই বাচ্চাদের একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন বা সাস্টেনেবল চেঞ্জ যদি আমরা আনতে চাই, আমাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে পরিবেশ বদলাতে হবে। কারণ আমরা জানি একটা শিশু যে পরিবেশে বড় হয়, তার আচরণ, তার ব্যবহার, তার কাজকর্মে সেই পরিবেশের প্রভাবই ফুটে ওঠে। তো গুলিস্তান পার্কে যে বাচ্চাগুলো বড় হচ্ছে, সেই বাচ্চাদেরও পরিবর্তনের জন্য জুম বাংলাদেশ চেষ্টা করছে খুব শীঘ্রই তাদেরকে নিয়ে একটা শেল্টার হোম করার, যেখানে বাচ্চাদেরকে তারা রেখে আবাসিকভাবে তাদেরকে রেখে তাদেরকে পরিচর্যা করে তাদেরকে হচ্ছে পরিবর্তন, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা কাজ করতে পারবে, সেখানে তাদের এই নেশাগ্রস্ত জীবন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আপু, আপনি তো গুলিস্তান পার্কে এই যে বাচ্চাদের সম্পর্কে কাজ করছেন, আমি গুলিস্তান পার্কে গিয়েছি অনেকবার, এবং গুলিস্তান পার্কেও যাই, এবং জিনিস হচ্ছে কি বাচ্চাদের ভিতরে অনেক বাচ্চাদের জীবনের কাহিনী আছে অনেক করুণ, আমি নিজেও দেখেছি। যেমন আমি যদি জান্নাতের জীবনের কাহিনীর কথাই বলি, যে মেয়েটাকে আমরা আমাদের পরিবর্তন 2 প্রজেক্টের আওতায় হচ্ছে তার মাকে আমরা একটা গাড়ি কিনে দিয়েছি, তার জীবনের কাহিনীটাও যদি কেউ আপনি হয়তো জানেন, ঠিক আছে, তো তার জীবনের কাহিনী এরকম অনেক করুন। আমরা আসলে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম এরকম জান্নাতের মতো 2জন বা 1জন বাচ্চার কাহিনী যদি আপনি আমাদেরকে বলেন, যে সেখানে বাচ্চারা আসলে কিভাবে জীবনযাপন করছে, সেখানে বাচ্চাদের এই যে জীবনযাপন করার যে চেষ্টাটা, এটা কিরকম? হ্যাঁ, ওইখানে 2-1 জনের কথা বললে ভুল হবে, এরকম ওইখানে আপনার 100+ উপর হচ্ছে বাচ্চা। হ্যাঁ, তো আমার ওইখানে 2টা জীবনের গল্প বলে মনে করি এটা কিছুই। ওইখানে 100টা বাচ্চার জীবনের কাহিনী হচ্ছে 100 রকম। তো হচ্ছে একটা বাচ্চার জীবনের গল্প বলি, ওর নাম হচ্ছে সুপুরি। যখন হচ্ছে ফার্স্ট আমি গুলিস্তানে যাই, গিয়ে দেখলাম হচ্ছে সুপুরির অবস্থা খুবই খারাপ ছিল। তারপর হচ্ছে ওরে ডাক দিয়ে হচ্ছে কাছে আনার পর ওর নাম জিজ্ঞাসা করা হলো, তখন ওর নামটাও ঠিকঠাক মতো বলতে পারতেছিল না, অনেক ওর চুল ঠিকঠাক থাকতো না, পরনে কাপড় চোপড়ও ছিল না।
তারপর হচ্ছে ওর হাতের নখ বড় ছিল, অপরিষ্কার ছিল। তো তারপর হচ্ছে যেদিন আমি ফার্স্ট ওর সাথে দেখা হয়েছে, দেন হচ্ছে ওর চুলটা ঠিক করে আঁচড়িয়ে দিয়েছি, তারপর হচ্ছে নখ কেটে দিয়েছিলাম, তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে বলা হয়েছে। পরে হচ্ছে পোশাক আশাকের ব্যাপারটা আসলে আমাদের তো ওরকম সামর্থ্য হয় না যে আসলে চাইলে অনেক কিছু আমরা করতে পারি না। তারপর হচ্ছে ওকে কাছে যখন আনার পর আমার জুম বাংলাদেশ স্কুল সম্বন্ধে হচ্ছে বললাম যে আমরা তো এভাবে বাচ্চাদের শিখাই। দেন ওর বাবার সাথে আমি এই কথা বললাম যে ভাইয়া ও তো মেয়ে মানুষ বড় হচ্ছে, তো আপনারা ওরে হচ্ছে আমাদের স্কুলে দেন, আমরা তো এরকম পড়াশোনা করাই, দেন হচ্ছে একবেলা খাবারও দিই। তো তখন হচ্ছে ওর বাবা বলতে হ্যাঁ আপু ঠিক আছে, আমি হচ্ছে এখানেই থাকি। তারপর হচ্ছে ওর বাবাকে বলার পর প্রথম দিন এরকম দেখার পর হচ্ছে এগুলো বলার পর হচ্ছে দ্বিতীয় দিন যায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো দেখছি। তারপর হচ্ছে দেখলাম যে তারপরে থেকে হচ্ছে ও আমাদের সাথে পড়াশোনা করতেছে এখন আলহামদুলিল্লাহ, যে আর 5টা ছেলে মেয়ে থেকে একটু অন্যরকম আর কি ইয়ে হয়েছে, উন্নতি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বা আমাদের জুম বাংলাদেশের পেজে দেখেছেন, আমরা খুব রিসেন্টলি আমরা হচ্ছে পরিবর্তন 2 প্রজেক্টের আওতায় গুলিস্তান পার্কের একটা তৃণমূল পরিবারকে আমরা একটু সহযোগিতা করেছি। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের যে পরিবর্তন আছে সেই পরিবর্তনের আওতায় হচ্ছে আমরা চেষ্টা করেছি যে জান্নাতের যে মা আছে, জান্নাতের মাকে একটা শরবতের দোকান দিয়ে দেওয়ার। এবং এই যে শরবতের এই পরিবর্তনটা অনেকটা অন্যরকম, কারণ হচ্ছে আমি নিজে যখন জান্নাতকে দেখতাম যে গুলিস্তান পার্কে এই ময়লার ভিতরে, এই ময়লা রাস্তার ভিতরে সে শুয়ে থাকতো, তার মাকে নিয়ে কোন রকম ভাবে খুশিতে। আপনারা কখনো চিন্তা করেছেন কি জানি না যে আমরা যে সুন্দর রুমের ভিতরে আছি, ফ্যান এসি এরকম জায়গা থাকতেছি, সেখানে জান্নাত তার মার সাথে এরকম একটা জায়গা থাকে যেখানে ধুলাবালি বৃষ্টিতে ভিজে যেতে হয়, বৃষ্টি ধুলাবালি হাজারো কষ্টের ভিতরে তাদের জীবনযাপন কাটে। তো সেই জায়গা থেকে তার মাকে আমরা একটা সহযোগিতা করেছিলাম, তার মা কাজ করতে চেয়েছিলেন এবং আমরা আমাদের পরিবর্তন 2 প্রজেক্টের আওতায় তাকে একটা আমরা গাড়ি কিনে দিয়েছি, যে গাড়িটিতে নিয়ে হচ্ছে যেমন সে এখন বর্তমানে তিনি সরকারি দোকান হিসেবে ব্যবহার করতে পারবে, শীতে তিনি এই গাড়িতে বিভিন্ন চা কিংবা কফি ইত্যাদি জিনিসও তিনি চাইলে সেখানে বিক্রি করতে পারবেন। এই যে তার এই পরিবর্তনটা পিছনের মানুষ কিন্তু সুমনা খান আপু নিজেই আমাদেরকে জান্নাতের মা সম্পর্কে বলেছিলেন এবং তিনি যে কাজ করতে চান, তিনি যে চান গুলিস্তান পার্কে আর তিনি থাকতে চান না, তিনি চান তার মেয়েকে নিয়ে হচ্ছে ভালো একটা জীবনের সাথে পরিচয় করিয়ে দিতে, তারা একসাথে ভালো একটা লাইফ লিড করতে চান, এইভাবে আর তারা জীবনটাকে কাটাতে চান না। এই যে পরিবর্তন আমরা সুমনা খান আপুর কাছ থেকে জানতে পেরেছিলাম তার সম্পর্কে। তো সুমনা খান আপুর কাছে আজকে জানতে চাচ্ছি, এই যে পরিবর্তন 2 প্রজেক্টের আওতায় জান্নাতকে আমরা আপনি জান্নাতকে যে গাড়িটি দিতে পেরেছেন বা যে শরবতের দোকানটি দিয়ে দিতে পেরেছেন, এই আনন্দটুকু কিরকম? যে হ্যাঁ, এই যে মানুষটা একটা সময় ভিক্ষা করতো কিংবা ময়লা পরিষ্কার করতো, যে মানুষটা কোনো কাজ করতো না, ঠিক আছে, সেই মানুষটাকে আপনি কাজ করার একটা স্প্রিয়া তার ভিতরে তৈরি করেছেন যে না, আপনি এভাবে তো আপনি নিজের জীবনে নষ্ট না করে আপনি আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি একটা কাজ করেন, সেই কাজটা দিয়ে আপনি আপনার মেয়ের ভবিষ্যৎটা পরিবর্তন করার চেষ্টা করেন। এই যে ইচ্ছাটুকু আপনি দেখেছেন বা তার ভিতরে আপনি কি দেখেছেন যার জন্য আপনার কাছে মনে হলো যে হ্যাঁ, এই খাবারের গাড়িটা বা এই গাড়িটা ওনাকে দিলে উনি হচ্ছে পরিবর্তন হতে পারবে বা ওনার জীবনটা আসলে পরিবর্তন হবে? আসলে আমরা যখন হচ্ছে প্রথম থেকে হচ্ছে গুলিস্তান সাথে কাজ করি, তখন হচ্ছে জান্নাতকে দেখতাম, জান্নাতের মধ্যে হচ্ছে আপনার ওর পড়াশোনার প্রতি একটা আগ্রহ আছে। দেন ওর জান্নাত সম্পর্কে তো আমরা সবাই জানি, জান্নাতের মা সম্পর্কেও। তো জান্নাতকে দেখতাম ওর পড়াশোনার অনেক আগ্রহ, কিন্তু ও ওইখানে পড়াশোনার আগ্রহ থাকলে ওর ওইটা ক্ষমতা ছিল না যে আগায় নেওয়ার জন্য বা ঠিকঠাক মতো খাবার খাওয়ারও ইয়ে ছিল না। তো যখন হচ্ছে ওর মাকে দেখতাম সবসময় হচ্ছে হয় শুয়ে থাকতো, নয়তো হচ্ছে বসে থাকতো। আমরা সবাই জানি যে গুলিস্তানে মোটামুটি প্রতিটা লোকই হচ্ছে ড্রাগের সাথে জড়িত, তো ওই আপুটাও হচ্ছে জড়িত থাকতো। তো আমি দেখতাম, তো আপুকে হচ্ছে ডাক দিয়ে কাছে এটা হচ্ছে বোঝাতাম যে জান্নাত তো বড় হচ্ছে, তো আপনি তো এরকম করতে পারেন না, জান্নাতের একটা ভবিষ্যৎ আছে, আপনি তো মা, আপনি বুঝেন জান্নাত বড় হচ্ছে, বিয়ে দিবেন, ওর একটা সুন্দর একটা জীবন আছে। তো ওর মা আমাকে বলতো আপু কি করবো, আমি আমার হাজবেন্ড নেই, তো আমি ঠিকঠাক মতো বাসা নেই, ঠিকঠাক মতো খাবার পাই না, কি করবো, কি করবো, এগুলো করলে হচ্ছে অনেক থাকি, শান্তিতে থাকি। তো নয়তো তো হচ্ছে ক্ষুধার একটা যন্ত্রণা থাকে। তখন হচ্ছে আমার ছিল মাথার মধ্যে যে আমরা হয়তো বা জান্নাতে কিছু একটা করতে পারবো। তারপর হচ্ছে যখন আমি ভাবলাম যে আসলে জান্নাতকে কি করা যায়, পরে হচ্ছে যেহেতু এখন গরমকাল, তো আমি হচ্ছে ভাবলাম যে জান্নাতের মাকে একটা গাড়ি দিতে পারি।
যেটা হচ্ছে শরবত বিক্রি করে ও শরবত বিক্রি করতে পারবে, এটা দিয়ে হচ্ছে কিছু একটা ইনকাম করতে পারবে, যে এই জীবনটা থেকে অ্যাটলিস্ট বের তো হতে পারবে। তো তারপর হচ্ছে আমি জান্নাতের মার সাথে কথা বললাম যে জান্নাত তো বড় হচ্ছে, তো আপনাকে যদি আমি কোনো ব্যবসা ধরিয়ে দিই তো আপনি কি সেটা ঠিকঠাক মতো করবেন? তখন হচ্ছে উনি বললো হ্যাঁ আপু আমি ই করবো। তারপর হচ্ছে ওনাকে এগুলো বোঝানোর পর, ওনাকে আমি যেদিন ফার্স্ট বললাম, তারপর সেকেন্ড দিন হচ্ছে আবার বোঝানোর পর তিনি তৃতীয় দিন গিয়ে হচ্ছে ইয়েতে গিয়ে হচ্ছে রুম নিয়েছে। রুম নেওয়ার পর হচ্ছে আমাকে বলতে আপু আমি তো এইখানে আর থাকবো না, আমি হচ্ছে রুম নিয়েছি। পরে হচ্ছে আমি খুশি হয়েছিলাম, বলছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমি হচ্ছে অফিসে এসে হচ্ছে বলছিলাম যে ভাইয়া ওইখানে একটা এরকম আপু আছে, তো আমরা তো চাইলে ওনাকে একটা দিতে পারি। তো তারপর হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে দেখো। পরে হচ্ছে যে আমি ওনার সাথে ঠিকঠাক মতো কথা বলে যে আপনি যদি আমি আপনাকে ব্যবসা ধরিয়ে দিই তাহলে কিন্তু আপনি এই ড্রাগ করতে পারবেন না, এখানে থাকতে পারবেন না, আপনি জান্নাত ঠিকঠাক মতো পড়াশোনা করবেন, জান্নাতকে 18 বছর আগে দিয়ে দিবেন না, আপনি যদি এইসব শর্ত রাজি থাকেন তাহলে হচ্ছে ঠিক আছে আমি আপনার ইয়েটা দিয়ে দেবো। পরে হচ্ছে উনি বলছে আচ্ছা ঠিক আছে আপু। তারপর হচ্ছে আমি ওনাকে কয়েকদিন হচ্ছে মনিটরিং করলাম, যে দেখলাম আলহামদুলিল্লাহ যে আগে উনি যেগুলো করতো এখন করতেছে না। তারপর হচ্ছে আমি আর কি গাড়িটা ওনাকে হ্যান্ড ওভার দিচ্ছেন, এবং এই গাড়িটা যেদিন হ্যান্ড ওভার করা হয় ওনার কাছে, আমি ওনার ভিতরে সত্যি কথা বলতে আমি নিজেও একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। উনি চান না গুলিস্তান পার্কে এইভাবে নিজের জীবনটা নষ্ট করতে, গুলিস্তান নিজের মেয়ের জীবনটা নষ্ট করতে। তো আমরা আসলে এরকম পরিবর্তনের গল্পগুলো আসলে আরো করতে চাই। আমরা চাই যে আরো মানুষের জীবনে এরকম পরিবর্তন আসুক, আমরা চাই যে দীর্ঘমেয়াদী মানুষের জীবনে পরিবর্তন আসুক। একদিনের পরিবর্তন আমরা বিশ্বাসী না, আমরা চাই জান্নাতের মার মতো যেন আমরা আরো অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে পারি, তারা যেন এই খোলা আকাশের নিচ থেকে নিজেদের কিছু করার সামর্থ্য নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারে। আমাদের জুম বাংলাদেশের অন্যান্য প্রোগ্রামগুলোর সাথেও এই পরিবর্তন প্রজেক্টটা চলতেছে, এবং আমরা আশা করছি আমরা সামনে আরো কিছু মানুষকে এই প্রোগ্রামের আওতায় সহযোগিতা করতে পারবো। এবং আপু আপনার কাছে আরেকটা জিনিস আমি আজকে জানতে চাবো, এই যে পরিবর্তন 2 প্রজেক্টে জান্নাতের আমরা গতদিনও গিয়েছিলাম জান্নাতের গাড়ি দেখতে এবং জান্নাতের মার অংশ দেখতে। এই যে জান্নাতের মুখে যে খুশিটা বা যে আনন্দটা তার ভিতরে আগে ছিল না, এই আনন্দটুকু আপনার কাছে কিভাবে দেখছেন আপনি? ওই আনন্দটা আসলে আমি আপনাকে এভাবে বলে বোঝাতে পারবো না। ওনার মুখে আমি যে গাড়িটা ওনার হাতে দেওয়ার পর যে একটা হাসি দেখছি, ওইটাতে কি বলবো যে আমার যতটুকু কষ্ট হয়েছে বা যা হয়েছিল আলহামদুলিল্লাহ ওইটা একদম মানে হয়ে গেছে। যা হাসিটা, এরকম হাসি আসলে দেখা যায় না, সচরাচর আমরা দেখতে পারবো না। যারা হচ্ছে আমরা মাঠ পর্যায়ে কাজ করি আসলে তারা বুঝতে হবে এগুলা হাসিগুলো আসলে একজনকে হচ্ছে লাখ টাকা দিয়েও আপনি পাবেন না। আবার হচ্ছে ওনাকে এরকম একটা ছোটখাটো দিয়ে দেন, দেখবেন ওই হাসিটা আসলে ওটা কাউকে বোঝানোর মতো না। ধন্যবাদ আপনাকে আপু আমাদের এই প্রোগ্রামটিতে আসার জন্য। আমরা শুনছিলাম পুরো প্রোগ্রামটি জুড়ে সুমনা খান আপুর অনুভূতির কথাগুলো, সুমনা খান আপুর চেতনার কথাগুলো। তিনি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশে আমরা সকলে একসাথে থাকতে পারবো, যেখানে শিশু ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে শিশুরাও বড় হবে 8-10 জন সাধারণ শিশুর মতো, পথ শিশুরাও তাদের অধিকারগুলো নিয়ে বড় হবে, যেখানে আমাদের ঘরের শিশুরা বড় হচ্ছে যেভাবে সেভাবে পথ শিশুরাও যেন সেভাবে বড় হবে। তিনি তেমনই একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন বলে আমাদেরকে বলবো। আমরা সুমনা খান আপুর সাথে ছিলাম আজকে পুরো সময়টা জুড়ে। আপনারাও যারা ভিডিওটি দেখছেন আপনারাও পুরো সময়টি জুড়ে ছিলেন এই সুমনা খান আপুর সাথে, এবং আমরাও সকলেই চাই আসলে এই আমাদের দেশের এই সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। আমরা চাই না কোনো শিশুকে যেন আর রাস্তায় থাকতে হয়, আমরা চাই না কোনো শিশুকে যেন রাস্তায় তার জীবনটাকে নষ্ট করতে হয়। আমরা রাস্তায় বের হলে আর চাই না শিশুদেরকে দেখতে যে হ্যাঁ এই শিশুরাই যখন দেখি যে রাত্রেবেলা চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এই জিনিসগুলো এই শিশুদের দ্বারাই কিন্তু হচ্ছে, বন্ধ শিশুদের দ্বারা। কারণ তারা তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত। যদি তারা তাদের অধিকারগুলো পেত, তারা যদি তাদের পরিবারের স্নেহ পেত, তারা যদি আমার আপনার কাছ থেকে ভালো একটা ব্যবহার পেত, আমার আপনার কাছ থেকে একটু আদর স্নেহ পেত, তাহলে কিন্তু তারা আজকে এই অবস্থানে আসতো না। আমরাও চাই যে এমন একটা দেশ, এমন একটা জাতি গড়ে তোলা যেখানে হচ্ছে সকল শিশুরা তাদের অধিকারগুলো নিয়ে বড় হবে, যেখানে সকল শিশুরা তাদের চেষ্টা নিয়ে বড় হবে, যেখানে তাদের ভালো কিছু করার চেষ্টা নিয়ে বড় হবে। হ্যাঁ, তাদের জন্য আমরা একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে চাই। এই পরিবেশটা আমার সুমনাপুর একার পক্ষে কখনো সম্ভব নয়, আমাদের জুম বাংলাদেশের একার পক্ষেও সম্ভব নয়। এই পরিবেশটা তখনই তৈরি করা সম্ভব হবে যখন আমরা সকলে মিলে চেষ্টা করতে পারবো। আমরা চাই আপনারাও এই ধরনের স্বেচ্ছাসেবী কাজের সাথে যুক্ত হন। যখন আমরা সকলে মিলে চেষ্টা করতে পারবো তখনই আমরা এই একটা বড় পরিবর্তন আনতে পারবো আমাদের সমাজে। এই স্বেচ্ছাসেবী কাজের সাথে যারা যুক্ত থাকেন তাদের এই ঋণ কখনো
কখনো শুট করা যাবে না। সুমনা খান আপু যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের বাচ্চাদেরকে যেভাবে পরিবর্তন আনতে চেষ্টা করে যাচ্ছেন, আপনারাও তার মতো যারা চান যে হ্যাঁ আমিও এরকম ভালো কাজের সাথে যুক্ত থাকতে চাই, আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। আপনারাও আপনাদের এরিয়াতে শুরু করতে পারেন এই ধরনের কাজ, যেখানে এই শিশুদেরকে পরিবর্তন নিয়ে কাজ করতে পারেন। আমরা আপনাদের সকলের কাজের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। আশা করছি প্রোগ্রামটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনার আশেপাশের বন্ধুদেরকেও এই ভালো কাজের প্রতি উৎসাহী করবেন, এবং সুমনা খান আপুর মতো যারা ভলেন্টারি কাজের সাথে যুক্ত থাকতে চান, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এই স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।